করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে, নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না, এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে, অন্য কারো হাতে নয়। স্বাধীনতার পর এক এক করে 53 বছর গিয়েছে, বহু জাতির ভুলে দাঁড়াতে 2-4-5 বছর লেগেছে। আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার কারণটাও একেবারেই স্পষ্ট। দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে, দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। একটা দুঃশাসন, আরেকটা হচ্ছে দুর্নীতি। আবার একটা আরেকটা সম্পূরক। দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয়, আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাধ হয়। এই দুইটা কেউ কাউকে বাংলাদেশের 53 বছরের ছাড় দেয়নি, সঙ্গী হয়ে আছে। যারা ক্ষমতায় গিয়েছেন, যাওয়ার আগে জনগণকে তাদের অনেক ভালো চিন্তার কথা, পরিকল্পনার কথা তাদের ইশতেহারে তুলে ধরেছেন, বক্তব্যে তুলে ধরেছেন। কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে। বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় এটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার কোরাল গ্রাসে গোটা বাংলাদেশ, আর জনগণ হয়েছিল সবাই তার প্রতি শিকার। যার কারণে জুলাই মাসের 1 তারিখ থেকে 36 জুলাই বোঝা হয় যেটাকে, অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ, শিশু, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে। কারণ সবাই ছিল ভুক্তভোগী, সবাই ছিল মজলুম, মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া। যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, সম্পদ লুণ্ঠন করে নিজেরা নিজেদের কপাল গড়েছে, বিদেশের মাটিতে পাচার করেছে এবং মানুষকে জেল জুলুম অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল। অসংখ্য মানুষকে শুধু খুন করে নাই, তারা অসংখ্য মানুষকে জীবনের ধরে পঙ্গু করে দিয়েছে। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন। যে কোনো মূল্যে গদি তাদের থাকতেই হবে, জনগণ মরুক কিংবা বাঁচুক। সরকার তো জনগণের জন্য, কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ। সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে, জনগণ ঠিক আছে, সরকার নাই, কিছুরই দরকার নাই, এরকম একটা বেপরোয়া ভাব তাদের মধ্যে ছিল। যার কারণে তাদের বিদায়টা সম্মানজনক হয়নি। রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে, কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে না। এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন, বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্দুক আর মুগুর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, এই যুব সমাজ যতদিন বেঁচে আছে তারা এই উপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না। কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে 2000-এর কম বেশি মানুষকে খুন করেছে। তাদের সকলেই ছাত্র না, তাদের মধ্যে শ্রমিক আছে, ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ী আছে, সাধারণ মানুষ আছে, বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কুলের শিশু রিয়াও আছে। তো এই আবশ্যক থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন, তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে? এমনকি এমনটা তারা কঠিন হয়ে উঠলেন যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয়, আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ খুন করলেন। এটাকে আসলে একটা যুদ্ধ চলছিল। তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে? যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ পথে এই হামলা কেন? জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা, অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন? তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন, ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ। তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। আমার সম্মানিত ভাইয়েরা, আওয়ামী লীগ ব্যাংক, বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে, কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এখন সেই খনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে। এমনকি ব্রিটেনের মতো জায়গায়, সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন
তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে। তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে, জনগণের কপালটা ধ্বংস করে। আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না। তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে? সুশাসনটা আসবে ওই মানুষগুলোর অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে, যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না, যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না, যারা ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন এটা সেইটা সবগুলার দখল দূর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না, যারা মামলা বাণিজ্য করে না, নিজে আক্রান্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে। যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে, নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না, এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে, অন্য কারো হাতে নয়। এরকম কার হাতে হবে? এই দেশে অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে ডেকেছেন। যদি এদেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, তারা চরিত্রবান, দেশপ্রেমিক, আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে, কোনো সমস্যা নেই। আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না, এই সম্পদ ওই নির্দিষ্ট দল তারা তো এটার আমানতদারি রক্ষা করে নাই, পাহারাদারি করে নাই, বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে, লুণ্ঠন করেছে, তাহলে জনগণ তার বুদ্ধি, বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে ইনশাআল্লাহ। আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামীকেই বেছে নেন, আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দলগুলো। যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন, তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে। দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেয়াল তৈরি করতে পারে। তারা যেন জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে, ভাই তুমি ব্যবসা করো, আমরা তোমার ব্যবসায় কোনো চাঁদাবাজ যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই করব। একজন কৃষক সে যেন মাঠে ফসল ফলাতে গিয়ে এটুকু নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেব, দেশ যেন আমার পাশে থাকে। সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে, আমাকে যেন রাস্তা দেখায়, আমার উৎপাদনের জন্য সরকারও অংশীদার হয়। কৃষকের মনে সেই আস্থা তৈরি করতে হবে। একজন শ্রমিক যখন কাজ করবেন তখন তিনি যেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তিটা বা মূল্যটা সঠিক মতো পান, এটা নিয়ে যেন কোনো টাল বাহানা করা না হয়। আবার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনিও যেন এই নিরাপত্তাটুকু অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে না, অভিযান চালিয়ে তাকে বিব্রত করবে না, তার উপরে জুলুম করবে না, তাকে শোষণ করবে না। এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিক মতো চলবে। যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয়, তাদের ন্যায্য পাওনা আমি তাদেরকে না দেই, আমি যদি তাদের ক্ষতি করি, ঠকিয়ে নেই, তাহলে আমি ঠকাবো এবং আমার এই ব্যবসাও ধ্বংস হবে, আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে। অতএব মালিক শ্রমিকের মাঝে এইখানে বোঝাপড়া থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে।